হ্যালো, আমাদের যাত্রায় আবারও স্বাগতম। এই ক্লাসে আমি আপনাদের শেখাবো কিভাবে বাস্তবে ডিজিটাল মার্কেটিং পরিকল্পনা তৈরি করতে হয়। আমি আপনাকে একটি স্প্রেডশিট উপস্থাপন করব যা আপনার জন্য এই পরিকল্পনাটি করার নিজস্ব পদ্ধতি তৈরি করার জন্য একটি মডেল হিসেবে কাজ করবে। অবশ্যই আপনি এই একই কাজটি সম্পন্ন করার জন্য বাজারে বিদ্যমান অন্যান্য পদ্ধতি এবং সফটওয়্যার ব্যবহার করতে পারেন, অথবা আপনি আপনার নিজস্ব স্প্রেডশিট তৈরি করতে পারেন। ধারণাটি হল আপনাকে প্রয়োজনীয় পরামিতিগুলি দেওয়া যাতে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং প্রচেষ্টাগুলিকে সংগঠিত করতে পারেন এবং একটি ধারাবাহিক পরিকল্পনা তৈরি করতে পারেন যা আপনার ব্যবসার জন্য কার্যকর ফলাফল নিয়ে আসে। এবং সবকিছু পরিষ্কার করার জন্য আসুন একটি উদাহরণ দিয়ে এগিয়ে যাই যা আমরা ইতিমধ্যেই পূর্ববর্তী ক্লাসগুলিতে ব্যবহার করেছি, সাউন্সফোর্স খান। কল্পনা করুন যে আপনি ব্রাজিলের সেলসফোর্সে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য দায়ী এবং আপনি ছোট এবং মাঝারি আকারের কোম্পানিগুলির চাহিদা তৈরির ক্ষেত্রের জন্য বার্ষিক পরিকল্পনা তৈরি করতে যাচ্ছেন। এক্সেল অথবা আপনার পছন্দের অন্য কোনো সফটওয়্যারে নিম্নলিখিত কলামগুলি দিয়ে একটি স্প্রেডশিট তৈরি করুন। এক, যা আপনার ইতিমধ্যেই সংজ্ঞায়িত আদর্শ গ্রাহক প্রোফাইল। আদর্শ যোগাযোগ, যা ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বা এটিকে প্রভাবিতকারী ব্যক্তির অবস্থান, কার্য বা ধরন। ব্যক্তি, যা আপনার আদর্শ যোগাযোগের আধা কাল্পনিক বর্ণনা। চ্যানেল, যা প্রতিটি ব্যক্তির সাথে যোগাযোগের মাধ্যম। বিষয়বস্তু, যা ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হবে এমন বিষয়, থিম বা এজেন্ডার ধরন। বিন্যাস, যা প্রতিটি চ্যানেলে ব্যবহৃত বিষয়বস্তু কিভাবে উপস্থাপন করা হবে তা। ফ্রিকোয়েন্সি, যা ইভেন্টগুলির মধ্যে সময়ের ব্যবধান এবং আমরা একটি নির্দিষ্ট ক্রিয়া কতবার পুনরাবৃত্তি করব তার সংখ্যা। মাসিক বাজেট, যা সেই সামগ্রীর বিজ্ঞাপনে বিনিয়োগ করা আর্থিক মূল্যকে বোঝায়। পর্যবেক্ষণ, যা স্প্রেডশিট ক্ষেত্র যেখানে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ নির্দেশাবলী লিখব, যেমন অন্যান্য সামাজিক নেটওয়ার্কে পোস্ট করা অথবা কারো কাছ থেকে কন্টেন্ট অনুমোদনের প্রয়োজন। সংক্ষেপে, অন্য কলামে নেই এমন যে কোনো তথ্য। বছরের মাস এবং সপ্তাহ, এই ক্ষেত্রগুলিতে আমরা কত পরিমাণ কন্টেন্ট তৈরি করা হবে এবং কখন এটি বিভিন্ন চ্যানেলে প্রকাশিত হবে তা লিখব। এই স্প্রেডশিটে আমাদের কাছে 12 মাস আছে, যার প্রতিটিতে 4 সপ্তাহ রয়েছে। আপনি আরও মাস যোগ করে বা তার চেয়েও কম মাস যোগ করে এই স্প্রেডশিটটি পরিবর্তন করতে পারেন। আপনি সপ্তাহগুলিকে সঠিক দিন দিয়ে প্রতিস্থাপন করতে পারেন। এটি সব আপনার ব্যবসার চাহিদা এবং প্রকাশিত সামগ্রীর পরিমাণের উপর নির্ভর করে। স্প্রেডশিটের প্রথম কলামটি হল এক আদর্শ গ্রাহক প্রোফাইল। এখানে সেলসফোর্সের ক্ষেত্রে আমরা এটিকে এরকম কিছু দিয়ে পূরণ করি: প্রযুক্তি কোম্পানি যেখানে 2 শতাধিক কর্মচারী এবং একটি পরামর্শমূলক বিক্রয় মডেল রয়েছে, অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে যেমনটি আমরা এই বিষয়ে ক্লাসে দেখেছি। এরপর আমাদের কাছে আদর্শ যোগাযোগ আছে। এই ক্ষেত্রে আপনি নির্দেশ করেন যে এই ধরনের কোম্পানির মধ্যে সিদ্ধান্ত গ্রহণকারী কে। সেলসফোর্সের ক্ষেত্রে আইটি ম্যানেজার এই আদর্শ যোগাযোগগুলির মধ্যে একজন হতে পারেন, কারণ তিনিই হলেন সফটওয়্যারের প্রযুক্তিগত সম্ভাব্যতা বিশ্লেষণ সম্পাদনকারী। অতএব তার মতামত ক্রয়ের সিদ্ধান্তকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। তারপর আমাদের কাছে পার্সোনা আছে। এখানে আপনি কেবল আপনার পূর্বে তৈরি করা ব্যক্তিত্বের নাম লিখুন, যেমন কার্লোস সিলভা, যার সম্পর্কে আমরা ব্যক্তিত্বের ক্লাসে কথা বলেছিলাম। এখন আমাদের পরিকল্পনার পরবর্তী কলামে যাওয়া যাক, চ্যানেল। একটি চ্যানেল হল আপনার কোম্পানি বা ব্র্যান্ড এবং আপনার দর্শকদের মধ্যে ডিজিটাল যোগাযোগের যে কোনো মাধ্যম, অর্থাৎ আপনার প্রতিটি আদর্শ গ্রাহক প্রোফাইলের ব্যক্তিত্ব। এবং এখান থেকেই একটি কৌশলগত পছন্দ শুরু হয়, বিভিন্ন চ্যানেল বিভিন্ন উদ্দেশ্যে এবং বিভিন্ন দর্শকদের পরিবেশন করে। আসুন সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করি। যদি আপনার ব্যবসা বিদুইক হয়, অর্থাৎ শেষ ভোক্তাদের লক্ষ্য করে, তাহলে সবচেয়ে উপযুক্ত চ্যানেলগুলি হল ইনস্টাগ্রাম, ফ্যাশন, সৌন্দর্য এবং খাবারের মতো ভিজুয়াল এবং দ্রুত ব্যবহারের পণ্যগুলির জন্য দুর্দান্ত। টিকটক ছোট, সৃজনশীল এবং ভাইরাল ভিডিওগুলির জন্য আদর্শ, যা প্রায়শই তরুণ এবং গতিশীল ব্র্যান্ডগুলি ব্যবহার করে। ফেসবুক এখনও বয়স্ক দর্শকদের জন্য প্রাসঙ্গিক এবং গ্রুপ বা বিজ্ঞাপনের মাধ্যমে লক্ষ্যবস্তু প্রচারণার জন্য দুর্দান্ত। ইন্টারেস্ট সাজসজ্জা, পার্টি পরিকল্পনা, ফ্যাশন এবং ভিজুয়াল অনুপ্রেরণামূলক সামগ্রীর জন্য দুর্দান্ত। এখন যদি আপনার ব্যবসা বি হয়, অর্থাৎ আপনি অন্য কোম্পানির কাছে বিক্রি করেন, তাহলে সবচেয়ে কৌশলগত চ্যানেলগুলি হল লিঙ্কডইন, কর্তৃত্ব তৈরি, সিদ্ধান্ত গ্রহণকারীদের সাথে সংযোগ স্থাপন এবং প্রযুক্তিগত বিষয়বস্তু প্রচারের জন্য চমৎকার। ইউটিউব, টিউটোরিয়াল, ওয়েবিনার এবং শিক্ষামূলক বিষয়বস্তুর জন্য কোম্পানিগুলি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। টুইটার, যা এখন X নামে পরিচিত, সেই সব কোম্পানিগুলির জন্য উপযোগী যারা রিয়েল টাইমে নিজেদের অবস্থান তৈরি করতে, প্রবণতাগুলিতে মন্তব্য করতে এবং কর্তৃত্বকে শক্তিশালী করতে চায়। এবং আমাদের বিশেষ সামাজিক নেটওয়ার্কও রয়েছে।
উদাহরণস্বরূপ, গোডরেজ যারা বই বিক্রি করেন, লেখকদের প্রচার করেন বা প্রকাশনা বাজারে থাকেন তাদের জন্য উপযুক্ত। ভ্যান্স এবং ড্রেবল ডিজাইনার, চিত্রকর এবং সৃজনশীল সংস্থাগুলির জন্য সুপারিশকৃত। কিন্তু এটি এখানেই থেমে থাকে না। অন্যান্য কম স্পষ্ট ডিজিটাল চ্যানেলগুলিও আপনার পরিকল্পনার অংশ হওয়া উচিত। তাদের মধ্যে একটি হল ইমেল। ইমেল মার্কেটিং বিনিয়োগের উপর সেরা রিটার্ন সহ একটি চ্যানেল হিসাবে অব্যাহত রয়েছে। আপনি এটি আপনার বেসের সাথে সম্পর্ক গড়ে তুলতে, প্রচার পাঠাতে বা নিউজলেটার দিয়ে আপনার দর্শকদের শিক্ষিত করতে ব্যবহার করতে পারেন। আরেকটি কৌশলগত চ্যানেল হল ব্লগ। এটি আপনার ব্র্যান্ডের জন্য জ্ঞানের ভিত্তি হিসেবে কাজ করে। যখন আপনি সেও কৌশল ব্যবহার করে অপটিমাইজ করা নিবন্ধ লেখেন, তখন আপনি জৈব এবং যোগ্য ট্রাফিক আকর্ষণ করেন। আমাদের কাছে একটি ডিজিটাল চ্যানেল হিসেবে মেসেজিংও রয়েছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক মেসেঞ্জার এমনকি বট সহ ওয়েবসাইটগুলিতে চ্যাটগুলি সরাসরি বিক্রয়, গ্রাহক পরিষেবা এবং পুনঃসক্রিয়করণের জন্য শক্তিশালী। এবং হ্যাঁ, এসএমএস এখনও ব্যবহৃত হয়। উচ্চ ডেলিভারি হার এবং নির্ভরযোগ্যতার কারণে নিরাপত্তা সংস্থা, ব্যাংক, পরিবহন এবং স্বাস্থ্যসেবা অ্যাপগুলি এই চ্যানেলটি ব্যবহার করে চলেছে। সেলসফোর্সের ক্ষেত্রে, যেহেতু এটি একটি আরও বেশি বি2বি ব্যবসা, তাই এটি মূলত লিঙ্কডইন, ব্লগ, ইমেল মার্কেটিং এবং ইউটিউব ব্যবহার করবে। তবে এটি প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার জন্য ইনস্টাগ্রাম এবং রূপান্তরের পরে আরও সরাসরি কন্টেন্টের জন্য হোয়াটসঅ্যাপও ব্যবহার করতে পারে। এরপর আসে বিষয়বস্তু কলাম। এই কলামটি পরিকল্পনার কেন্দ্রবিন্দু। এখানে আপনি প্রতিটি ব্যক্তির সাথে আলোচনা করা বিষয়, থিম এবং এজেন্ডা বর্ণনা করবেন, এই ক্ষেত্রে প্রযুক্তি ব্যবস্থাপক কার্লোস সিলভার সাথে। এই কলামের মাধ্যমে বিষয়বস্তুতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং ব্যবহারিক সমাধান সম্পর্কে সরাসরি কথা বলা উচিত। উদাহরণস্বরূপ, কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেমের সাথে কিভাবে একীভূত করা যায়, পরামর্শমূলক বিক্রয় পরিবেশে ক্লাউডে নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা, আইটি এবং বিক্রয় দলগুলির মধ্যে প্রক্রিয়াগুলি স্বয়ংক্রিয় করার জন্য সর্বোত্তম অনুশীলন, ডেভেলপারদের জন্য সেলসফোর্স আইপি এর প্রযুক্তিগত ব্যবহারের ক্ষেত্রে প্রযুক্তি দলের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য নিম্ন কোড এবং নো কোড সরঞ্জাম। আপনি এই কলামে কন্টেন্টের ধরন পরিবর্তন করতে পারেন। পণ্য লঞ্চ এবং আপডেট, প্রযুক্তি বা উদ্ভাবনের সাথে সম্পর্কিত উদযাপন, যেমন আইটি দিবস বা ওয়েব সামিটের মতো ইভেন্ট, উদ্ভাবনী সংস্কৃতি এবং ডিজিটাল রূপান্তর সম্পর্কিত অভ্যন্তরীণ বিষয়বস্তু, শ্বেতপত্র, ওয়েবিনার এবং টিউটোরিয়ালের মতো বিস্তৃত শিক্ষামূলক উপকরণ। এখানে লক্ষ্য হল এমন বিষয়গুলির মাধ্যমে প্রকৃত মূল্য তৈরি করা যা এই প্রযুক্তিগত প্রোফাইলের সাথে সরাসরি আগ্রহী এবং প্ল্যাটফর্মটি কেনা বা গ্রহণ করা সিদ্ধান্তে সহায়তা করে। এখন আপনি যখন বুঝতে পেরেছেন যে কন্টেন্ট কি, আসুন স্প্রেডশিটের পরবর্তী কলামে যাই, ফরম্যাট। ফরম্যাট হল প্রতিটি চ্যানেলে আপনি যে ধরনের কন্টেন্ট প্রকাশ করবেন তার উপস্থাপনার ধরন। আসুন কিছু উদাহরণ দেখি। ইনস্টাগ্রামে প্রধান ফরম্যাটগুলি হল ফিডে স্ট্যাটিক ছবি, ছবির ক্যারুজেল, রিল, চাক্ষুষ আবেদন সহ ছোট ভিডিও, গল্প, ছোট কন্টেন্ট, পর্দার পিছনের ঘটনা দেখানোর জন্য, পোল পরিচালনা করার জন্য এবং নৈকট্য তৈরি করার জন্য আদর্শ। হাইলাইট, শিক্ষামূলক বা বিক্রয় সামগ্রী পিন করার জন্য দুর্দান্ত। লিঙ্কডইনে ফরম্যাটগুলি একটু আলাদা। জ্ঞান প্রদর্শনের জন্য দীর্ঘ লেখা এবং নিবন্ধ। ক্যারুজেলে পিডিএফ, যা উপস্থাপনা হিসাবে কাজ করে। কোম্পানির কেস স্টাডি বা পর্দার পিছনের ঘটনা সহ ভিডিও। পেশাদার সম্প্রদায়ের সাথে সম্পৃক্ততা তৈরি করার জন্য পোল। গুডরিডসের মতো বিশেষ নেটওয়ার্কগুলিতে ফরম্যাটটি আলাদা। সেখানে পর্যালোচনা, বইয়ের তালিকা এবং ফোরাম এবং রিডিং ক্লাবগুলিতে মিথস্ক্রিয়ার উপর জোর দেওয়া হয়। ইমেল মার্কেটিং যে আপনি ব্যবহার করতে পারেন। সাপ্তাহিক বা মাসিক নিউজলেটার, প্রচারমূলক প্রচারণা যা রূপান্তরের উপর জোর দেওয়া হয়। স্বাগত পরিত্যক্ত কার্ড বা পুনঃসংযোগের মতো স্বয়ংক্রিয় ক্রম। বার্তা প্রেরণে ফরম্যাটগুলি হল একটি অ্যাকশন বোতাম সহ সংক্ষিপ্ত বার্তা, প্রশ্ন এবং উত্তর সহ স্বয়ংক্রিয় কথোপকথন, সহজ অনুস্মারক বা সতর্কতা বিজ্ঞপ্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বুঝতে হবে যে ফরম্যাটটি চ্যানেল এবং সেই স্থানে আপনার ব্যক্তিত্বের আচরণের সাথে মেলে। আপনার স্প্রেডশিটের চ্যানেল এবং ফরম্যাট কলামগুলি পূরণ করার সময় সর্বদা ভাবুন, আমার শ্রোতা কারা, তারা কোথায় এবং তারা কিভাবে সেই চ্যানেলের সামগ্রী ব্যবহার করে। আর তারপর আমরা ফ্রিকোয়েন্সি কলামে আসি এবং এখানে আরও গভীরে যাওয়ার জন্য কিছুক্ষণ থেমে থাকা মূল্যবান। ফ্রিকোয়েন্সি কেবল একটি স্প্রেডশিটে থাকা সংখ্যার চেয়েও বেশি কিছু। এটি ছন্দ, অভ্যাস এবং ব্র্যান্ডের উপস্থিতি তৈরি করে।
আপনি যদি এলোমেলোভাবে পোস্ট করেন, তাহলে আপনার দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলবে অথবা তারা আপনার ব্র্যান্ড নিয়মিত দেখতে পাবে না। কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে পোস্ট করেন, তাহলে আপনার মনে থাকার গ্রাহককে ধীরে ধীরে শিক্ষিত করার এবং বিশ্বাস তৈরি করার সম্ভাবনা বৃদ্ধি পাবে। সোশ্যাল মিডিয়াতে ফ্রিকোয়েন্সি সরাসরি ব্যস্ততা এবং জৈব নাদালের উপর প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ ইনস্টাগ্রাম অ্যালগোরিদম তাদের পক্ষে থাকে যারা ঘন ঘন পোস্ট করেন। লিঙ্কডিনে সাপ্তাহিক উপস্থিতি বজায় রাখা কর্তৃত্ব তৈরি করতে এবং আপনার দর্শকদের নেটওয়ার্কের জন্য আপনার প্রোফাইল সক্রিয় রাখতে সহায়তা করে। এছাড়াও একটি ক্যাডেন্স বজায় রাখা আপনাকে বুঝতে সাহায্য করে যে কি কাজ করে। আপনার কাছে তুলনামূলক ডেটা থাকতে শুরু করে কোন ধরনের সামগ্রী সবচেয়ে বেশি ক্লিক তৈরি করে, কোন সময় সেরা ডেলিভারি দেয়। কিন্তু আপনি কিভাবে জানবেন আদর্শ ফ্রিকোয়েন্সি কি? প্রথম ধাপ হল আপনার শিল্পের মানদণ্ডগুলি দেখা। যদি অন্যান্য বি কোম্পানিগুলি সপ্তাহে দুবার লিঙ্কডইনে প্রকাশ করে, তাহলে আপনার কাছে ইতিমধ্যেই একটি ন্যূনতম রেফারেন্স আছে। যদি আপনার প্রতিযোগীরা একটি দ্বিসাপ্তাহিক নিউজলেটার পাঠায়, তাহলে সম্ভবত একটি মাসিক নিউজলেটার আপনাকে শুরু করার জন্য যথেষ্ট, অথবা বিপরীতভাবে এটি আপনাকে আরও উপস্থিত থাকার জন্য চ্যালেঞ্জ জানাতে পারে। আপনি প্রতিযোগী বিশ্লেষণ সরঞ্জামগুলিও ব্যবহার করতে পারেন, অথবা কেবল আপনার কুলুঙ্গিতে সবচেয়ে সক্রিয় প্রোফাইলগুলি পর্যবেক্ষণ করতে পারেন এবং বুঝতে পারেন যে তারা কিভাবে নিজেদের অবস্থান করে। আমাদের সালসফোর্স উদাহরণে ফ্রিকোয়েন্সি নিম্নরূপ হতে পারে: প্রতি মঙ্গলবার লিঙ্কডইনে প্রযুক্তিগত পোস্ট, প্রতি 2 সপ্তাহে ইউটিউবে ভিডিও, ব্যক্তিগতভাবে বিভক্ত মাসিক নিউজলেটার। নির্দিষ্ট সমাধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে ত্রৈমাসিক ওয়েবিনার। সুপারিশটি হল, আপনি যা মান বজায় রাখতে পারেন তা দিয়ে শুরু করুন, তারপর ফলাফল এবং দলের কাঠামো অনুসারে বৃদ্ধি করুন। আপনার স্প্রেডশিটে এই কলামটি সাপ্তাহিক, মাসিক, প্রতি 15 দিন বা এমনকি নির্দিষ্ট দিনগুলি দিয়ে পূর্ণ করা যেতে পারে, প্রতি সোমবার। এই সিদ্ধান্তটি যখন ভালোভাবে চিন্তা করা হয়, তখন আপনার দর্শকরা আপনার ব্র্যান্ডকে কিভাবে উপলব্ধি করে তা সম্পূর্ণরূপে পরিবর্তন করে। এবং যদি এটি অভ্যন্তরীণ এবং বাজার উভয় তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়, তবে এটি আপনাকে আরও ভালোভাবে বিষয়বস্তু পরিকল্পনা করতে, বিতরণকে আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে এবং আপনার ডিজিটাল কৌশলের সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করতে সহায়তা করবে। স্প্রেডশিটের পরবর্তী কলামটি হল মাসিক বাজেট, এবং এখানে আমরা বিশেষভাবে পেইড মিডিয়া সম্পর্কে কথা বলব, অর্থাৎ মেটা বিজ্ঞাপন এবং গুগল বিজ্ঞাপনের মতো প্ল্যাটফর্মগুলিতে কন্টেন্ট বৃদ্ধিতে বিনিয়োগ। এটা স্পষ্ট করে বলা গুরুত্বপূর্ণ, এই কলামে আপনি যে মানটি প্রবেশ করান তা স্প্রেডশিটের সেই সারিতে নির্দিষ্ট ক্রিয়াকে নির্দেশ করে। অন্য কথায়, এটি মাসের মোট বাজেট নয়, বরং প্রযোজ্য ক্ষেত্রে সেই সামগ্রী বা প্রচারণা প্রচারের আনুমানিক মূল্য। আর হ্যাঁ, এর মানে হলো যে সব কন্টেন্টের জন্য পেইড মিডিয়ার প্রয়োজন হয় না। কিছু কন্টেন্ট কেবল জৈব হতে পারে, যেমন একটি শিক্ষামূলক ব্লগ পোস্ট বা দ্রুত টিপস সহ গল্পের একটি সিরিজ। কিন্তু অন্যান্য কন্টেন্ট যার সরাসরি লক্ষ্য রূপান্তর, নাদাল বা লিড ক্যাপচার, তা বাড়ানো যেতে পারে এবং করা উচিত। এবার পেইড মিডিয়ার জন্য সর্বাধিক ব্যবহৃত দুটি প্ল্যাটফর্ম সম্পর্কে কথা বলা যাক: মেটা বিজ্ঞাপন এবং গুগল বিজ্ঞাপন। মেটা অ্যাডস হল এমন একটি বিজ্ঞাপন ব্যবস্থা যা ইনস্টাগ্রাম, ফেসবুক এবং কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের জন্য কাজ করে। এটি দৃষ্টিনন্দন পোস্ট, পণ্য বিজ্ঞাপন, ছোট ভিডিও এবং প্রচারণা বৃদ্ধির জন্য আদর্শ। আপনি আগ্রহ অঞ্চল, চাকরির শিরোনাম বা এমনকি আপনার প্রোফাইলের সাথে পূর্ববর্তী মিথস্ক্রিয়া অনুসারে লক্ষ্য করতে পারেন। অন্যদিকে গুগল বিজ্ঞাপনগুলি সক্রিয় অনুসন্ধানের মুহূর্তগুলির দিকে বেশি মনোযোগী। যদি ব্যক্তিটি গুগলে খাম ইন্টিগ্রেশন উইথ আর্থ বা বি সেলস অটোমেশন এর মতো শব্দগুলি অনুসন্ধান করে, তাহলে সেখানেই আপনার ব্র্যান্ড প্রদর্শিত হতে পারে। গুগল আপনাকে ইউটিউবে বা অংশীদার সাইটগুলিতে ব্যানারের মাধ্যমে ভিডিও বিজ্ঞাপন চালানোর অনুমতি দেয়। আমাদের সালসফোর্স উদাহরণে কার্লোস সিলভা চরিত্রের সাথে পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। ইউটিউবে ক্লাউড নিরাপত্তা সম্পর্কে একটি প্রযুক্তিগত ভিডিও প্রচারের জন্য $1,500। লিঙ্কডইনে একটি প্রযুক্তিগত সাদা কাগজ সহ একটি ক্যারুজেল প্রচারের জন্য $800। শিল্প নির্দিষ্ট কিওয়ার্ড সহ একটি গো অনুসন্ধান প্রচারাভিযান পরীক্ষা করার জন্য $300। এই মানগুলি স্প্রেডশিট সারিতে পৃথকভাবে পূরণ করা হবে যা এই ক্রিয়াগুলিকে সম্বোধন করে। এখন যদি স্প্রেডশিটের একটি নির্দিষ্ট লাইন সম্পূর্ণরূপে প্রাতিষ্ঠানিক বিষয়বস্তু অথবা কোনো রূপান্তর উদ্দেশ্য ছাড়াই একটি পোস্ট প্রতিনিধিত্ব করে, তাহলে আপনি এই ক্ষেত্রটি ফাঁকা রাখতে পারেন অথবা নির্দেশ করতে পারেন যে কোনো বুস্টিং থাকবে না। এই কলামের লক্ষ্য হল পেইড মিডিয়াতে কোথায় বিনিয়োগ করা মূল্যবান এবং প্রতিটি ধরনের সামগ্রীর জন্য আপনি কতটা পরীক্ষা এবং অপটিমাইজ করতে ইচ্ছুক তা স্পষ্টভাবে বুঝতে সাহায্য করা।
আপনি নির্দিষ্ট পরিমাণ পূরণ করতে পারেন, যেমন ৫ বা $২,০০০, অথবা টু বি ডিফাইন্ড লিখতে পারেন যদি এটি এমন একটি প্রচালনা হয় যা পরবর্তী বাজেট বা প্রাথমিক বৈধতার উপর নির্ভর করে। শেষ পরামর্শ হল, সবকিছুতেই বিনিয়োগ করবেন না, বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করুন। প্রথম কয়েক মাসের তথ্য ব্যবহার করে বুঝতে হবে কোন চ্যানেল এবং ফরম্যাটগুলি সর্বোত্তম খরচ লাভ অনুপাত প্রদান করে এবং এর মাধ্যমে আপনার বাজেটকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারে। এবার আপনার পরিকল্পনার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে কথা বলা যাক: পর্যবেক্ষণ কলাম এবং বছরের মাস কলাম। পর্যবেক্ষণ কলামটি এমন তথ্য সম্পূরক করার জন্য একটি মুক্ত ক্ষেত্র হিসেবে কাজ করে যা অন্যান্য কলামের সাথে খাপ খায় না। এটি নির্দিষ্ট নির্দেশিকা, ব্যতিক্রম, পুনঃব্যবহার বা সেই ক্রিয়া সম্পাদনের সাথে প্রাসঙ্গিক যেকোনো লজিস্টিক্যাল বিবরণ রেকর্ড করার জন্য আদর্শ স্থান। উদাহরণস্বরূপ, আপনি এই কলামটি ব্যবহার করে ইঙ্গিত করতে পারেন যে ইনস্টাগ্রামে প্রকাশিত সামগ্রী লিঙ্কডইন এবং ফেসবুকেও পুনরায় পোস্ট করা উচিত। অথবা মনে রাখবেন যে পদক্ষেপটি শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রচারমূলক প্রচারণার সময় প্রকাশিত হওয়া উচিত। আপনি এমন কিছু নির্দেশ করতে পারেন, যেমন যোগ্য লিডদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান, বিক্রয় দলের পর্যালোচনার পরই প্রকাশ করুন, অথবা পণ্য লঞ্চের সাথে সংযুক্ত সামগ্রী। এই পর্যবেক্ষণগুলি দলগুলির মধ্যে সমন্বয় বজায় রাখতে, উৎপাদনের সন্দেহ এড়াতে এবং বিষয়বস্তুটি সর্বাধিক কৌশলগত উপায়ে ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করতে সহায়তা করে। এবার মাসের কলামে যাওয়া যাক, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি কক্ষকে 4টি কক্ষে বিভক্ত করা হয়েছে, যা মাসের 4 সপ্তাহকে প্রতিনিধিত্ব করে। এই স্থানগুলি সময়ের সাথে সাথে আপনার ক্রিয়াগুলি বিতরণ করতে ব্যবহৃত হয়, মাসের প্রতি সপ্তাহে সেই সামগ্রী কতবার প্রকাশিত হবে তা চিহ্নিত করে। উদাহরণস্বরূপ, যদি আপনার এমন সামগ্রী থাকে যা প্রতি 2 সপ্তাহে প্রকাশিত হয় এবং আপনি এটি মার্চের প্রথম এবং তৃতীয় সপ্তাহে প্রকাশ করতে চান, তাহলে মার্চ কলামের প্রথম এবং তৃতীয় পক্ষে কেবল 1 লিখুন। এটি নির্দেশ করে যে সেই নির্দিষ্ট সপ্তাহে একটি প্রকাশনা থাকবে। যদি এটি একটি সাপ্তাহিক কন্টেন্ট হয়, যেমন একটি ব্লগ পোস্ট বা একটি ইউটিউব ভিডিও, তাহলে আপনি 4 সপ্তাহের মধ্যে একটি 1 লিখতে পারেন। যদি এটি প্রতি সপ্তাহে 2টি পোস্ট হয়, তাহলে আপনি প্রতিটি সংশ্লিষ্ট পক্ষে একটি 2 রাখতে পারবেন। এবং যদি সেই মাসে বা নির্দিষ্ট সপ্তাহে কাজটি সম্পাদিত না হয়, তাহলে ক্ষেত্রটি খালি রাখা যেতে পারে। এই ধরনের চিহ্নিতকরণ আপনাকে দ্রুত এবং নির্ভুল ভিজুয়াল সময়সূচি তৈরি করতে দেয়, যা ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ, উৎপাদন সংগঠন এবং চ্যানেল এবং প্রচারাভিযানের মধ্যে সারিবদ্ধকরণকে সহজতর করে। এছাড়াও আপনি সহজেই দেখতে পারবেন কোন সপ্তাহগুলি ব্যস্ততম এবং কোনগুলিতে এখনও নতুন পদক্ষেপের জন্য জায়গা রয়েছে, যা বিশেষ তারিখ, লঞ্চ বা কৌশলগত সমন্বয় পরিকল্পনা করার সময় অনেক সাহায্য করে। ধারাবাহিকতা নিশ্চিত করতে, ইম্প্রোভাইজেশন এড়াতে এবং সারা বছর ধরে ভারসাম্যপূর্ণ ডিজিটাল উপস্থিতি বজায় রাখতে স্প্রেডশিটের এই অংশটি ব্যবহার করুন। আমরা আমাদের ক্লাসের শেষে পৌঁছে গেছি এবং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করার সময়। পরিকল্পনা চলাকালীন আপনি শিখেছেন কিভাবে পুরো বছরের জন্য একটি ডিজিটাল মার্কেটিং পরিকল্পনা গঠনকারী প্রতিটি কলাম পূরণ করতে হয়। আমরা আদর্শ গ্রাহক প্রোফাইল সংজ্ঞায়িত করে শুরু করেছি, তারপরে আদর্শ যোগাযোগ এবং ব্যক্তিত্ব, যা আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা কার সাথে কথা বলছি এবং তাদের আসল চাহিদা কী। তারপর আমরা চ্যানেলে যাই, যেখানে সামগ্রী বিতরণ করা হবে, এবং সামগ্রী কলামে যাই, যেখানে আমরা প্রতিটি প্রোফাইলের সাথে প্রাসঙ্গিক থিম এবং নির্দেশিকা রেকর্ড করি। এরপর আমরা ফরম্যাটটি বেছে নিই, যা সামগ্রীটি কিভাবে বিতরণ করা হবে। এটি একটি ভিডিও, ক্যারুজেল, প্রযুক্তিগত পোস্ট, ইমেল বা চ্যানেলের জন্য উপযুক্ত অন্য কোনো ফরম্যাট হতে পারে। আমরা ফ্রিকোয়েন্সি সম্পর্কেও কথা বলেছি, যা ধারাবাহিকতা নিশ্চিত করে, সামাজিক নেটওয়ার্কগুলিতে ব্যস্ততা বৃদ্ধি করে এবং আপনার দর্শকদের মধ্যে অভ্যাস তৈরি করতে সহায়তা করে। এবং আমরা আরও কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার জন্য বাজার এবং প্রতিযোগীদের মানদণ্ডগুলি দেখার গুরুত্ব তুলে ধরেছি। এরপর আমরা মাসিক বাজেটে এগিয়ে যাই, অর্থ প্রদানকারী মিডিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে। আমরা শিখেছি কিভাবে মেটা অ্যাডস বা গুগল অ্যাডসের মতো প্ল্যাটফর্মগুলিতে কোন কোন পদক্ষেপ প্রচার করা হবে তা লাইন বাই লাইন নির্দেশ করতে হয়, এবং কিভাবে এই বিনিয়োগটি ইচ্ছাকৃতভাবে করা উচিত, আবেগের উপর নয়। এরপর আমরা পর্যবেক্ষণ কলাম সম্পর্কে কথা বললাম, যেখানে আপনি প্রতিটি পদক্ষেপের জন্য নির্দিষ্ট নির্দেশাবলী রেকর্ড করেন, যেমন কন্টেন্ট ব্যবহার, বিধিনিষেধ বা অভ্যন্তরীণ সারিবদ্ধকরণ। এবং অবশেষে আমরা দেখেছি কিভাবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাসিক কলামগুলি ব্যবহার করে প্রতি সপ্তাহে প্রকাশনার ফ্রিকোয়েন্সি সংগঠিত করতে হয়, যা সারা বছর ধরে কার্য করার সময়সূচিকে সহজতর করে। এই পরিকল্পনাটি স্প্রেডশিটের চেয়ে অনেক বেশি কিছু।
এটি একটি কৌশলগত হাতিয়ার যা আপনাকে একটি ধ্রুবক ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতে, স্পষ্টভাবে কন্টেন্ট উৎপাদন সংগঠিত করতে এবং পেইড মিডিয়াতে আরও ভালোভাবে সরাসরি বিনিয়োগ করতে সহায়তা করে। এর সাহায্যে আপনি মুহূর্তের উদ্দীপনায় কাজ করা বন্ধ করেন এবং আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের সাথে ধারাবাহিকতা, উদ্দেশ্য এবং সারিবদ্ধতার সাথে যোগাযোগ শুরু করেন। তাহলে এখন সময় এসেছে আপনার নিজস্ব ডিজিটাল মার্কেটিং পরিকল্পনা স্প্রেডশিট তৈরি করার এবং এখন পর্যন্ত যা কিছু শিখেছেন তা পরীক্ষা করার। পরবর্তী ক্লাস থেকে শুরু করে আমরা আমাদের ডিজিটাল ত্রিভুজের দ্বিতীয় শীর্ষবিন্দু ডিজিটাল চ্যানেলের মাধ্যমে পরিষেবা প্রদান নিয়ে আলোচনা শুরু করব। আপনার মনোযোগের জন্য অনেক ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসে দেখা হবে।